গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা যে অফ ক্যাম্পাস সিরিজটা শুরু করেছি তার এই পর্যন্ত 5টা এপিসোড কিন্তু দেখেছি। আজকে আমরা 6 নম্বর এবং 7 নম্বর এপিসোড সম্পর্কে জানবো এবং এপিসোডটা খুবই বড় হতে চলেছে, দেখতেই পাচ্ছ প্রায় 35 মিনিট। তো যাই হোক, 6 নম্বর এপিসোডটা আমরা একটু বেশি শর্ট করেছি, কিন্তু 7 নম্বর এপিসোডটা আমরা একটু বেশি ডিটেলসে এক্সপ্লেন করেছি তোমাদের জন্য। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো 6 নম্বর এপিসোডে শুরু হয় একটা ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, আর আমাদেরকে সেই রাতে ফিরিয়ে নেওয়া হয় যখন ওই কারাওকে নাইটের পরে, আই মিন ওই যে ড্রাঙ্ক শেক্সপিয়ার বা ওই যে ওই নাইটটার পরে এলি তো অনেক বেশি মনে করে মাতাল হয়ে গিয়েছিল। তো গ্যারেট এলিকে করে কি সোফায় ঘুম পাড়িয়ে হেনাকে খুঁজতে যায়, আর ওই সময় আমাদের স্টিভেন দুটি মেয়ের সঙ্গে বাড়িতে ফেরে, কিন্তু অন্ধকারে হাঁটার সময় তার পাশ সোফার সাথে ধাক্কা খায় এবং সে সরাসরি এলির উপর গিয়ে পড়ে এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়, মানে ওই মেয়েদের সঙ্গে, এবং স্টিভেনের সঙ্গে আসা মেয়েরা সেখান থেকে চলে যায়। আর তখন স্টিভেনের মনে হয় যে শালার আজকে দুটা মেয়ে নিয়ে মজা করতাম রাত্রে, এলি পুরো রাতটাই নষ্ট করে দিল। তো এই জন্য সে রাগে বাইরে গিয়ে সিগারেট টানতে শুরু করে। বাট কিছু সময় পরে এলিও তার পেছনে পেছনে চলে আসে, আর এখান থেকেই দুজনের মধ্যে প্রথমবার একবারে গভীর কথাবার্তা হয়। তো এখানে এলি তার বয়ফ্রেন্ড ডেভিসের সাথে তার নিজের সম্পর্কের ঝামেলার ব্যাপারে জানায় এবং সে বলে যে সে তার বাবাকে তার মায়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দেখেছে, তার মাকেও তার বাবার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে দেখেছে, তাদের স্বপ্নকে বিসর্জন করতে দেখেছে, কিন্তু সে নিজের জীবন এবং নিজের স্বপ্নকে অন্য কারোর জন্য স্যাক্রিফাইস বা বিসর্জন করতে চায় না। তো এই কথার পরে স্টিভেনও প্রথমবারের মতো তার কিছুটা মন খোলে। সে বলে সে ইচ্ছাকৃতভাবে সিরিয়াস রিলেশনশিপ থেকে দূরে থাকে, সে কোনো কমিটমেন্টের মধ্যে জড়াতে চায় না, কারণ কোনো কমিটমেন্ট বা ওইরকম সিরিয়াস রিলেশনশিপে গেলে একজন আরেকজনের লাইফে প্রভাব বিস্তার করে, যার ফলে লাইফটা বিষিয়ে ওঠে। তো এরপর সে করে কি এলির ফোনে নিজের নাম্বারটা সেভ করে দেয়, আর মজার ব্যাপার হলো এলি স্টিভেনের নাম ডু নট কল নামে সেভ করে। আর এরপর গল্পটি আবারও সেই ড্রিঙ্ক শেক্সপিয়ারের রাতে ফিরে যায়, যেখানে মধ্য অবস্থায় এলি ডিনকে, মানে আমাদের হচ্ছে যে স্টিভেনকে কল করে জানায় যে সে অবশেষে ডেভিসের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। এবং আমরা তো আগেই জানি যে এই স্টিভেন তো এলিকে পছন্দ করেছিল, আর তারপর থেকে তারা দুজনে একে অপরের কাছাকাছি চলে আসে, পুরো মাস জুড়ে লুকে লুকে দেখা করতে থাকে। তবে যদিও সে স্টিভেনের বিছানায় শুয়ে বারবার বলতো আমি আমার বয়ফ্রেন্ড ডেভিসকে কষ্ট দিতে চাই না, কিন্তু তারপরও আমি তোমার কাছ থেকে নিজেকে দূরে রাখতে পারছি না। তো যাই হোক, এরপর থ্যাঙ্কস গিভিং এর সময় এলি, স্টিভেন আর বাউ এর সাথে তারা নিউ ইয়র্কের একটা রোড ট্রিপে যায়। তো পুরো রাস্তায় বাউ এবং এলির বন্ডিং দেখে স্টিভেন নিজেকে কিছুটা আলাদা বোধ করে, আর তারপর এলি করে কি হেনার সঙ্গে ফোনে কথা বলছিল, কিন্তু তার মাঝেও সে গোপনে স্টিভেনকে বা ডিনকে মেসেজ পাঠাচ্ছিল, মানে স্টিভেনের আরেক নাম হচ্ছে ডিন। আর এরপর সে করে কি ডিনের অ্যাপার্টমেন্টে পৌঁছায় বা স্টিভেনের অ্যাপার্টমেন্টে পৌঁছায়, কিন্তু এখনো সে অনুভব করে যে স্টিভেন কিছুটা অন্যরকম আচরণ করছে, এবং এইখানে তারা দুজন ক্যাজুয়াল থাকার চেষ্টা করে, কিন্তু তাদের মাঝে যে আবেগটা সেটা ধীরে ধীরে বাড়তে থাকে, একজন আরেকজনের প্রতি টান। তো এরপর তারা দাবা খেলে, কথাবার্তা বলে, নিজেদের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে, কিন্তু যখন স্টিভেন তার বন্ধুদের সাথে ফোনে অনেক মনে করো কেয়ারফুল ভাবে কথা বলে, মানে আন্তরিকভাবে কথা বলে, তখন এলির কাছে মনে হয় যে আমি হেনার সঙ্গে মিথ্যা বলেছি, ওকে বলা উচিত ছিল যে আমি স্টিভেনের সঙ্গে রয়েছে, আর তাছাড়া আমার বয়ফ্রেন্ডকে আমি কষ্ট দিচ্ছি। বাট স্টিভেন তখন বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো ব্যাপার না, সময় আসলে বলো, কিন্তু এলি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। মানে এই সিরিজটার স্টোরি কেমন ছিল অন্যরকম, মানে আমাদের কালচারের সাথে একেবারেই মিলে না, 360 ডিগ্রি আলাদা। আর অন্যদিকে আমাদের নায়ক গ্যারেট হেনার সঙ্গে বসে তার নতুন গানের লিরিক্স শোনে, আর তখনই সে বুঝতে পারে যে হেনা তার নিজের গান নিয়েই খুশি নয়। তো গ্যারেট তখন থেকে পরামর্শ দেয়, যখন তুমি কোনো একটা জিনিস করো সেটা যদি তোমার মনকে খুশি করতে না পারে বা তোমার আসল অনুভূতিকে প্রকাশ করতে না পারে, তাহলে সেটা বদলে ফেলা উচিত। তবে হেনা জাস্টিনের অনুভূতিতে আঘাত করতে চায় না, কারণ এই লিরিক্সটা জাস্টিনই মনে করো ওকে ঠিক করে দিয়েছে। কিন্তু গ্যারেট বলে দেখো, তুমি জাস্টিনের মন দেখে তো লাভ নেই, তোমার কাজ যদি তোমার ভালো না লাগে তাহলে কার ভালো লাগবে? তো তোমার নিজের শিল্পের প্রতি, নিজের ক্রিয়েটিভিটির প্রতি সৎ হওয়া উচিত। তো এই কথাবার্তার মাঝেই গ্যারেট প্রথমবার হেনাকে বলে যে আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসি। হেনাও হেসে একই জবাব দেয় এবং দুজনের সম্পর্ক নতুন স্তরে চলে যায়, মানে বুঝতেই পারছো আবার রাশিয়া ইউক্রেন হবে। আর অন্যদিকে এলি করে কি হেনার সঙ্গে দেখা করে এবং তাদের প্রেম জীবনে আসা বড় বড় পরিবর্তনগুলো নিয়ে কথা বলে। তো এখানে এলি স্বীকার করে যে ডেভিসের সঙ্গে তার সম্পর্ক শেষ হওয়ার পরও এখনো সে অপরাধ বোধ করে, কারণ ডেভিস অনেক একটা ভালো ছেলে ছিল। কিন্তু হেনা ওকে সাপোর্ট করে, বলে ভাই দেখ যেটা হয়েছে সেটা নিয়ে তো হাত নেই, কিন্তু আমি যেটা বিশ্বাস করি ক্যাজুয়াল রিলেশনশিপ মানে ধরো মারো খাও, কমিটমেন্ট নাই, এই ধরনের রিলেশনশিপের স্বভাব কখনোই তোর মধ্যে ছিল না। মোট কথা মানে একবার একই ছেলের কাছে যাবে এটা আর কি ওর টাইপ না, মানে ও সাহস দিচ্ছে তুমি ডেভিসের কাছে আবার ফিরে যাও। কিন্তু এখানে আমাদের নায়িকা তো আর জানে না যে ওর নায়কেরই বন্ধু স্টিভেনের সাথে ওর বান্ধবী রয়েছে। এরপর ক্যাফেটেরিয়াতে লোগান গ্যারেটকে বলে যে তুই আমাকে আবারও একটা সাহায্য করবি স্কলারশিপ প্রোগ্রামের অনুদান সংগ্রহ করতে, আর এই প্রোগ্রামটি সেই সব বাচ্চাদের সাহায্য করে যারা হকি খেলতে চায় কিন্তু তাদের কাছে টাকা নেই। তো হেনা তারপর যখন জিজ্ঞাসা করে ওই বাচ্চাদের চিন্তা তোমার এত কেন, তো স্টিভেন তখন হেনাকে বলে লোগান নিজেও একসময় এই প্রোগ্রামের অংশ ছিল, আর এই কারণে সে আজকে হকি প্লেয়ার হতে পেরেছে, তো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে পারছে, তো এই কারণে ও আজও সেই বাচ্চাদের সাহায্য করে। তো তখন ফান্ড সংগ্রহের জন্য হেনা একটা চমৎকার আইডিয়া দেয়, সে বলে এমন একটা ইভেন্ট করো যেটা মেলানোসের মতো হয়, আমি এটার অর্থ বুঝি নাই। তো এরপর তারা পুরো গ্রুপটি ওই মেনালোস চ্যারিটি ইভেন্টের জন্য একত্রিত হয় এবং জাস্টিন ওদেরকে হেল্প করে এবং ওখানে যে দর্শক রয়েছে তাদের অনুরোধে গান পরিবেশন করে। আর এইদিকে আমাদের স্টিভেন করে কি প্রকাশ্যেই অ্যালির সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে এবং জিজ্ঞাসা করে তুমি কি
আমার সঙ্গে এভাবে ক্যাজুয়ালি দেখা করবে না আর এর চেয়ে বেশি কিছু, মানে ধরো মারো খাও বিছনায় শুবে পরের দিন আর কোনো খোঁজ খবর নাই। কিন্তু অন্যদিকে আমরা দেখি গ্যারেট সেন্ট অ্যান্থনিসের বিরুদ্ধে হতে যাওয়া পরবর্তী হকি ম্যাচ নিয়ে অনেক বেশি মানসিক চাপে ছিল। আর সেন্ট অ্যান্থনিস কিন্তু অনেক নাম করা হকি প্লেয়ার এবং ওদের টিমটা অনেক নাম করা, এবং ওই সেন্ট অ্যান্থনিসই কিন্তু আমাদের নায়িকা হেনাকে রেপ করেছিল অনেক আগে, তবে নায়ক এটা এখনো জানে না। তো যাই হোক, এদিকে আমরা দেখি লোগান করেকে হেনাকে বলে সামনে একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে তোমার গ্যারেট কিন্তু অতিরিক্ত চিন্তা করছে। তো হেনা তখন ওকে শান্ত করানোর চেষ্টা করে, এর সাথে প্রমিস করে যে জাস্টিনের কাছে গিয়ে সে নিজের লিরিক্সের ব্যাপারে সত্যটা বলে দেবে যে তোমার লিরিক্স আমি নিচ্ছি না, আমার নিজের মতো করে তৈরি করতে হবে। আর ওদিকে আবার তহবিল সংগ্রহকালে স্টিভেন করেকে স্টেজে দাঁড়িয়ে ওই ডোনেশনের জন্য আমাদের গ্যারেটের বাবার কথা বলে আর কি। তবে এতে গ্যারেট রেগে যায়, কারণ তার কাছে মনে হয় এটা লোগানের বুদ্ধি এবং লোগান তার পারমিশন ছাড়াই তার বাবাকে এর মধ্যে ইনভলভ করছে। বাট লোগান বোঝায় দেখো এটা তো আমরা শুধুমাত্র হবি বাচ্চাদের জন্য করছি, আর তোমার বাবার ডোনেশনের কথা শুনে আরো অনেকে হয়তো ইন্সপায়ার হবে, কিন্তু গ্যারেট তারপরেও রেগে থাকে। আর এর মধ্যে জাস্টিন করে কি হেনার গানটা পারফর্ম করে, আর ওইটা শুনতেই হেনা বুঝতে পারে যে এই গানটা এখন আর নিজের নেই, জাস্টিন ওই গান নিজের করে নিয়ে নিয়েছে। আর পারফরমেন্সের পরে সে জাস্টিনকে বলে আমি লিরিক্স গুলো আবার নতুন করে লিখতে চাই, কিন্তু জাস্টিন পরিষ্কার মানা করে দেয় এবং বলে এই লিরিক্সে যদি কোনো পরিবর্তন করতে হয় তুমি নিজে এটা করতে পারো, কিন্তু আমি যে লিরিক্স নিয়েছি এটা আমার কাছে ঠিক আছে। মানে হেনার গানটা জাস্টিন নিয়ে গিয়েছে। আর অন্যদিকে স্টিভেন করে কি আরো একবার এলির কাছে জানতে চায় আমাদের রিলেশনশিপ কি এইভাবেই থাকবে, এই পর্যায়ে থাকবে। তবে তারপরে তারা দুজন ফটো বুথে যায় এবং তারা একে অপরের সঙ্গে এনজয় করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা কোনো কমিটমেন্ট ছাড়াই নিজেদের সম্পর্ক ক্যাজুয়ালি রাখবে, মানে ফ্রেন্ডস উইথ বেনিফিট। কারণ দেখো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে কন্ট্রোল করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে কন্ট্রোল করে, কিন্তু যখন তারা এরকম ক্যাজুয়াল রিলেশনশিপে থাকবে ইচ্ছা মতো হ্যাঁ করো এটা করো এটা করো, মানে মোস্ট ফুর্তি আলাদা। আর ওটা আমেরিকাতে সম্ভব এবং বর্তমানে ঢাকায় কিছু অংশে সম্ভব হতে পারে। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে ওরা একে অপরের প্রতি সিরিয়াস হয়ে উঠেছে। অ্যাকচুয়ালি তুমি যদি একটা কুকুরও পালো বা একটা বিড়ালও পালো, আস্তে আস্তে কিন্তু ওর প্রতি একটা ভালোবাসা চলে আসে। তো তুমি যদি একটা কলগারের সাথেও তুমি অনেকদিন মিট করে দেখবে, আস্তে আস্তে ওর প্রতি তোমার একটা দুর্বলতা চলে আসবে। এটা মানুষের একটা ক্যারেক্টার। তো যাই হোক, এরপর রাতে হেনা করে কি নায়ক গ্যারেটের সঙ্গে বসে নতুন লিরিক্স নিয়ে কাজ করে এবং সে গ্যারেটকে আরো পরামর্শ দেয় যে লোগানকে হেল্প করার জন্য, মানে ওই তহবিল সংগ্রহে, আর ওর উপর রাগ করে না থাকার জন্য। আর ওই সময় অ্যালি করে কি নিজের ডোম রুমে স্টিভেনের জন্য অপেক্ষা করছিল, আর তখনই হেনা ওকে হ্যাং আউটের জন্য বা একসাথে সময় কাটানোর জন্য মেসেজ পাঠায়। তো ঘাবড়ে গিয়ে অ্যালি তখন স্টিভেনকে দ্রুত বাইরে পাঠিয়ে দেয়, কিন্তু স্টিভেন যখনই বাইরে যায় তখনই সেখানে ডেভিস পৌঁছে যায় এবং বুঝতে পারে যে অ্যালি একটু আগে অন্য কারোর সাথে ছিল, এবং এটা দেখে ডেভিসের অনেক মাইন্ডে লাগে এবং এই মুহূর্তটি আগামী এপিসোডগুলোর জন্য বড় একটা ড্রামা তৈরি করে দেয়। তবে এই এপিসোডের সবচেয়ে শকিং এবং ইমোশনাল মুহূর্তটা আসে একদম শেষে। তো অ্যাকচুয়ালি হেনা যখন বার বন্ধ করছিল তখনই সে কিছু স্টুডেন্টকে সেন্ট অ্যান্থনিস হকি টিমের ব্যাপারে কথা বলতে শুনে। মানে ও তো জানতো গ্যারেটের বড় ম্যাচ আছে, কিন্তু সেই ম্যাচটা যে সেন্ট অ্যান্থনিসের টিমের সাথে সেটাও জানতো না। তো এই নাম শুনেই তো ভয় পেয়ে যাওয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ যে ট্রমা থেকে যে ভয় থেকে পালিয়ে বেড়াচ্ছিল সেই ভয় ওর বাড়িতে চলে আসছে। তো আমাদের নায়িকা মারাত্মক প্যানিকড হয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালায়। আর এরকম একটা ভয়ের সাথে সাথে 6 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। আর এইখানে আমরা একটা ছোট্ট ব্রেক নেব, তুমি ব্রেকটা একটু টেনে তারপর মূল ভিডিওতে যেতে পারো, কোনো সমস্যা নেই। তো তুমি ব্রেকটা ট্রেনে আসো, আমি 7 নম্বর এপিসোড স্টার্ট করে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি, আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো 7 নম্বর এপিসোড যখন শুরু হয় আমরা দেখতে পাই যে হেনা নিজের ঘরে একা বসেছিল এবং তার কানে হেডফোন লাগানো, কিন্তু তার মনোযোগ কোনো গানে ছিল না। তার মন বারবার কেবল একটা নামের উপরে গিয়ে আটকে যাচ্ছিল, সেটা হচ্ছে সেন্ট অ্যান্থনিস। আর এখানে আমি একটা ভুল বলেছি, সেন্ট অ্যান্থনিস হচ্ছে হকি টিমের নাম, আর ওই টিমের যে ক্যাপ্টেন তার নাম হচ্ছে অ্যান ডিলেনি, আর সেই মূলত আমাদের নায়িকাকে রেপ করেছিল। এবং এইটাই সেই নাম যে নাম একাই যথেষ্ট আমাদের নায়িকাকে ট্রমাটাইজ করে দিতে এবং আমাদের নায়কের কাছ থেকে একটা অর্গাজম নিতে। তো যাই হোক, আমাদের নায়িকার মুখে আমরা স্পষ্ট উদাসীনতা দেখছিলাম। সে ভীত ছিল, বিপর্যস্ত ছিল, নিজেকে সামলানোর চেষ্টা করছিল এবং অবশ্যই হয়তো তোমাদের মতো কারো খোঁজ করছিল যাতে একটু অর্গাজম করে এই স্ট্রেসটা কমানো যায়, কিন্তু কাউকে না পেয়ে সে ঘরেই বসে থাকে। আর তখনই এলির আওয়াজ আসে এবং বলে হেনা একটা এক্সট্রা বার্গার আছে, খাবি তুই? হেনা তখন সঙ্গে সঙ্গে নিজের গলার আওয়াজ স্বাভাবিক করার চেষ্টা করে এবং একটু হালকা হেসে জবাব দেয়, না না খিদে নেই, আমি ঠিক আছি, আমার জাস্ট একটু অর্গাজম দরকার। কিন্তু আসলে সে বিন্দুমাত্র ঠিক ছিল না। আর এই দিকে গ্যারেট নিজের টিমের সাথে বাসের বাইরে দাঁড়িয়েছিল, আর সামনেই অ্যারেন ডিলেনের টিম মানে
সেন্ট কি জানি নাম বললাম, একটু খেয়াল নেই, সেই টিম দেখা যাচ্ছিল। তো সব খেলোয়াড়রা ম্যাচের আগে নিজেদের মধ্যে কথা বলছিল। কে বলছিল আজকে এদের হারানো খুব দরকার, কে বলছিল আজকে যদি আমরা হেরে যাই তাহলে আমাদের ইজ্জত চলে যাবে, পাছায় মানুষ থুথু দেবে। আবার গ্যারেটও টিমের সাথে ভেতরে ক্যাফেটেরিয়ার দিকে এগিয়ে যায়, কিন্তু যখনই সে ভেতরে পৌঁছায় তখনই তার নজর হঠাৎ নিজের বাবার উপর পড়ে এবং ওর বন্ধুরাও জানে যে ওর বাবার সাথে সম্পর্ক খুব একটা ভালো না, এখানে গ্যাঞ্জাম হতে পারে। এই কারণে গ্যারেটের বন্ধুরা ওকে রেখে অন্যদিকে চলে যায়। আর তারপর বাবার ছেলে সামনাসামনি দাঁড়িয়েছিল। তো গ্যারেটের বাবা হাসি মুখে বলে, মনে হচ্ছে তোমার ম্যাচটা আজকে সহজ হতে যাচ্ছে না, তুমি প্রস্তুত তো এই কঠিন ম্যাচের জন্য? তো গ্যারেট শান্ত গলায় জবাব দেয়, হ্যাঁ আমি রেডি, কিন্তু আপনি দয়া করে আমার চিন্তা করবেন না। আর তখনই গ্যারেটের সৎমা চলে আসে এবং সে হেসে বলে, সরি আমার ফোনটা আমি গাড়িতে ফেলে এসেছি, আর এই অনেকটা দেরি হলো। আর তারপর সে গ্যারেটের দিকে তাকিয়ে একটা হাসে এবং বলে, হাই গ্যারেট, অল দ্য বেস্ট। তো গ্যারেটও হালকা করে মাথা নেড়ে দেয়, কিন্তু ওই মুহূর্তে তার শৈশবের সকল স্মৃতি, তার বাবার রাগ, ঘরের ঝগড়াঝাটি, মায়ের কষ্ট সবকিছু তার চোখের সামনে ভেসে ওঠে এবং সঙ্গে সঙ্গে সে তার ফোন বের করে এবং হেনাকে কল করে। মানে আমাদের নায়ক নায়িকা দুইজনই প্যারালা মানুষ, বুঝছো না? হুদাই মাথায় ব্রেনের প্যারা নেয়, মানে সিরিয়াসলি ভাই, সুস্থ স্বাভাবিক এত সুন্দর নায়ক নায়িকার মতো মানুষ, কিন্তু ওদের ব্রেনটা ওদের কন্ট্রোলে নাই সিরিয়াসলি। এবং বর্তমান সময়ে জেনজির বেশিরভাগ পোলাপানেরই ব্রেনটা ওদের কন্ট্রোলে নাই। ওদের ব্রেন বলে খালি ডিপ্রেশন, আজারা চিন্তা এবং যত খালি আওলা ঝলা জিনিস। তো এই পর্ব দেখলে তুমি বুঝতে পারবে যে একটা মানুষ যত সুস্থই থাক ব্রেন কিরকম জ্বালাইতে পারে। তো যাই হোক, হেনা তো ওইদিকে কল রিসিভ করে না, আর তারপরে করে আবার আরেকটা মেসেজ টাইপ করে এবং বলে, ম্যাচ শুরু হওয়ার আগে আমি কি একবার তোমার সঙ্গে দেখা করতে পারি, কথা বলতে পারি? কিন্তু ওইদিকে হেনা তো ওই যে ওর ব্রেনের যন্ত্রণায় চুপচাপ বসেছিল, ভীত উদাস, নিজের চিন্তায় বিভোর। আর এইদিকে এলি করে কি তার এক্স ডেভিসকে কল করে এবং বলে, ডেভিস আই এম সরি, আমি তোমার মন ভাঙতে চাইনি, আমার ভুল হয়েছে, কিন্তু তুমি তো বলেছিলে আমি একা থাকতে পারবো না, আর এই জন্য আমি একদিন একা থাকতে পারি না এবং আমার একদিনের জন্য হলো আমার একটা নাং লাগে। তো এই কথা শুনে ডেভিস তো রেগে যায়, ফোন কেটে দেয় এবং বলে, তুমি নাং নিয়েই থাকো। মানে সিরিয়াসলি এরকমই। আর এইদিকে এলি করে কি ড্রামা বিল্ডিং এর বাইরে দাঁড়িয়েছিল, মানে এখানে নাটক তৈরি হয়, প্রোডাকশন হাউস, আর এখানে সে ক্লাস করতো। আর তখনই ওই যে আমাদের স্টিভেনের সেই বন্ধু আসে যার সাথে ও নিউ ইয়র্কে ছিল। তো বলে, তোমার কাছ থেকে ছোট একটা সাহায্য চাই আমার। তো এলি সঙ্গে সঙ্গে জবাব দেয়, দেখো ভাই, আমি আগে থেকে অনেক ট্রেসের মধ্যে আছি, আমি অন্য কারো ট্রেস নিতে পারবো না। তো যখন চলে যাচ্ছিল স্টিভেনের বন্ধু বলে, একবার শুনবে তো? বাট এলি শুনতে চায় না। বাট তখনই ভেতর থেকে একটা মহিলা আসে, আর তাকে দেখা মাত্র এলির চোখ তো কপালে উঠে যায়, কারণ এটা কোনো সাধারণ মহিলা না, এটা ছিল তার প্রিয় তারিকা জোয়ানা ম্যাক্সওয়েল, যে নাটকের অনেক বড় অভিনেত্রী। তো এরপর দেখা যায় মহিলা এসে স্টিভেনের বন্ধুর সাথে কথা বলে। তো এলি বিশ্বাসই করতে পারছিল না যে স্টিভেনের বন্ধুর সাথে এত বড় একটা অভিনেত্রীর সম্পর্ক। আর এরপর স্টিভেনের বন্ধু পরিচয় করিয়ে দেয় এবং বলে, দেখো আমি একটা নাটকের ছোট্ট একটা শুট করব, সেখানে ছোট্ট একটা সিনে তোমার জোয়ানার সাথে একটা ডায়লগ রিহার্সেল করতে হবে, তুমি এতটুকু কি করতে পারবে? তো চিন্তা করো, জিয়ালি কারো ঝামেলা নেবে না। এখন বলে, কেন নেবো না, আমি তো খুশি 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 নেবো। তো সঙ্গে সঙ্গে প্রস্তুত হয়ে যায়। আর এইদিকে স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার ঘোষণা হয়ে গিয়েছিল। তো আমরা দেখতে পাই গ্যারেট এবং ওই ভিলেন অ্যারন ডিলেনি, মানে যে জোর করে আমাদের নায়িকাকে খেয়েছে, সেও সামনাসামনি ছিল। তো বাঁশি বেজে ওঠে, ম্যাচ শুরু হয়ে যায়, কিন্তু শুরু থেকেই অ্যারেন মানে ভিলেন অত্যন্ত আক্রমণাত্মক খেলছিল এবং সে গ্যারেটের টিমের লোকদেরকে জোরে জোরে ধাক্কা দিচ্ছিল এবং এক এক করে সবাইকে ফেলে দিচ্ছিল। এবং আমার কাছে এই খেলাটা অনেক রিস্কি লাগে। দেখো, এই খেলায় যদি বাই চান্স মারামারি লাগে, হাতে যে তোমার একটা স্টিলের হকি, ওইটাতে যদি বাইরে বাড়ি শুরু করে, বাই কি যে হবে। তো যাই হোক, এবং দেখতে পাচ্ছ ওদের কিন্তু পা থেকে মাথা পর্যন্ত সব জায়গায় কিন্তু খুবই হাইলি প্রোটেক্টিভ জিনিস দেওয়া, কারণ এই খেলাটার পায়ের নিচে রয়েছে ধারালো ব্লেড, যাতে বরফের উপর দিয়ে চলতে পারে। মানে তুমি যদি কাউকে লাথিও দাও, পা কেটে যেতে পারে, এরকম সিরিয়াস ব্যাপার। তো এই গেমে যদি ফাউল করে, সেটা কিন্তু খুব ডেঞ্জারাস ফাউল। এবং আমরা দেখতে পাই অ্যারন গ্যারেটকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপর দাঁড়িয়ে ওকে খেপাতে লাগে। এবং প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সিস্টেম, যে মেন্টালি প্রতিপক্ষকে সেজিং করে মাথা গরম করে দেওয়া, যাতে ও ব্রেন কন্ট্রোলে না রাখতে পারে। এবং তুমি এটা দেখবে হচ্ছে ক্রিকেটে বলাররা করে কি, ব্যাটসম্যানকে খেপিয়ে তোলে, হ্যাঁ বাল মারতেছস, এই খেলতেছস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, পুরো স্টেডিয়াম করতালিতে ফেটে পড়ছিল, কিন্তু গ্যারেটের নজর বারবার দর্শকদের দিকে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল, ডার্লিং হেনা তুমি কোথায়, তুমি কি আজ আসনি? তোমাকে ছাড়া তো আমার মন ভালো লাগে না, আমি তো পারবো না। কিন্তু ওইদিকে হেনা তো রয়েছে নিজের ঘরে, সে করে কি নিজেকে আরো বেশি যন্ত্রণা দিতে পুরনো ডায়েরি বের করে এবং সেটার পাতা উল্টাচ্ছিল এবং তার ফোনে অনবরত হকি ম্যাচের স্কোরের নোটিফিকেশন আসছিল, কিন্তু তার মনোযোগ তো এদিকে নেই, তার মনোযোগ ছিল অন্য কোথাও। এবং সে তার ডায়েরিতে লেখা পুরনো স্মৃতিগুলো পড়ছিল এবং পড়তে পড়তে তার চোখ জলে ভরে ওঠে। তার অতীতের ওই খারাপ টাইমের কথাগুলো মনে পড়ে কাঁদতে শুরু করে, মানে হুদাই মানসিক যন্ত্রণা আরো বেশি করে নিচ্ছে। আর এইদিকে খেলার মাঝে যখন ব্রেক হয়, সকল খেলোয়াড় যখন বিশ্রাম নিচ্ছিল, তখন সিনিয়র হকি প্লেয়াররা আসে গ্যারেটের কাছে এবং ওদেরকে বোঝাতে শুরু করে, এভাবে যদি খেলো জিতবে কিভাবে, তোমাদের আলাদা কিছু করতে হবে। তো গ্যারেট শুধুমাত্র তাদের কথাই শুনছিল, কিন্তু তার মনোযোগ অন্য কোথাও ছিল, কারণ হেনাকে কোথাও দেখা যাচ্ছে না। মানে আমাদের সেই ইয়ের মতো হয়েছে, চাচা হেনা কোথায়? আমি বিশ্বাস করি না হেনা আসেনি এই স্টেডিয়ামে। তো যাই হোক, বুঝতেই পারছো গ্যারেট তো ওদের কথা খালি শুনছিল, কিন্তু ওর মনের ভেতর থেকে বিপর্যস্ত ছিল। আর এই কারণে ম্যাচের রেজাল্টের প্রত্যাশা অনুযায়ী হচ্ছিল না। মানে একদিকে ম্যাচের মধ্যে ভিলেন অ্যারন ডিলেনির চেজিং, অন্যদিকে হেনার চিন্তা। তো স্টেডিয়ামে গ্যারেটের মনে একেবারেই লাগছিল না। তো বুঝতে পারছো গ্যারেট কিন্তু টিমের ক্যাপ্টেন এবং ওয়ান অফ দ্য বেস্ট
বেস্ট প্লেয়ার, কিন্তু খালি তার ব্রেন কন্ট্রোলে নাই, আর এর জন্য সে কিছুই করতে পারছে না। আর এইদিকে আমরা দেখি অ্যারেন ডিলেনের টিম অনবরত কিন্তু চাপ সৃষ্টি করছিল, কিন্তু অন্যদিকে হেনার কোনো জবাব আসছিল না। তো এরপর আবারও যখন ব্রেক আসে, গ্যারেট আবারও ফোন বের করে কল করে, বারবার কল করে, কিন্তু ওইদিকে হেনা তো বিপর্যস্ত। মানে এই মেয়েটাও তার ব্রেন নিয়ে সমস্যায়, মানে সমস্যা পুরো মেন্টাল, এবং তার ব্রেন মন পুরোপুরি ভেঙে গিয়েছে। তবে তারপরও সে মনকে হালকা করার জন্য করে কি, তার মিউজিক ডিপার্টমেন্ট মানে যেখানে আর কি মিউজিকের ক্লাস করে সেদিকে যাচ্ছিল, আর তখনই তার ফোনের স্ক্রিন জ্বলে ওঠে যে গ্যারেট কলিং, এবং কয়েক সেকেন্ড সে ওইটা দেখে এবং তার চোখে আমরা স্পষ্ট উদাসীনতা দেখতে পাই, কিন্তু কল রিসিভ করার বদলে সে ধীরে ধীরে কলটা ডিসকানেক্ট করে দেয়। তো যাই হোক, ওর কদম ছিল খুবই ধীর এবং ভেতরে পুরোপুরি ভেঙে পড়েছিল। আর কিছুক্ষণ পরে সে তার ক্লাসের বাইরে পৌঁছায় আর ধীরে ধীরে দরজা খোলে, কিন্তু ভেতরে কোনো স্টুডেন্টই ছিল না, পুরো অডিটোরিয়াম পুরো খালি ছিল। বাট ছিল তার শিক্ষক, যে গভীর উদাসীনতায় ডুবেছিল এবং ধীর এবং বেদনাদায়ক পিয়ানো সুরে সে পুরো অডিটোরিয়ামটাকে গুঞ্জরিত করে রেখেছিল। মানে এটা এমন একটা সুর ছিল যেটা প্রকাশ করছে বেদনা, নীরবতা, কাউকে হারিয়ে ফেলার একটা অনুভূতি। তো হেনা দরজার কাছে দূর থেকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকে, ধীরে ধীরে ঘরের ভেতরে কদম রাখে, আর পিয়ানোর উদাস সুর তো অনবরত বেজে চলছিল। তো আমি রিকোয়েস্ট করবো এখানে কয়েক সেকেন্ডের জন্য প্লে করার জন্য, এবং প্রতিটি নোট যেন কোনো না বলা একটা কষ্টের গল্প। তো হেনার সেই সঙ্গীত শুনে নিজেও নিজের কষ্ট অনুভব করতে শুরু করে। মানে এরকম অনেক গান থাকে না, যে গান শুনে তোমার নিজের কষ্ট মনে পড়ে যায়, যে মিউজিক শুনে তুমি নস্টালজিক হয়ে যাও, সেরকম। তো কিছু মুহূর্ত সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, আর তারপর ধীরে ধীরে বলে স্যার সরি। আর শিক্ষক তখন বাজানো থামিয়ে দেয় পিয়ানো, এবং হেনা তখন বলে রুমে খুব অস্বস্তি ফিল হচ্ছিল, তাই এখানে চলে এসেছে, কিন্তু এখানে এসে আরো বেশি নস্টালজিক ফিল করছে। আর তারপর পিয়ানোর দিকে তাকে হেনা জিজ্ঞাসা করে আপনি কার সুর বাজাচ্ছিলেন? আর তখন শিক্ষক কয়েক সেকেন্ড চুপ থাকে, আর তারপর শান্ত গলায় বলে এটা আমি নিজেই তৈরি করেছি, আর এটা আমি বানিয়েছিলাম আমার ছেলের স্মৃতিতে, যে 4 বছর আগে মারা যাওয়ার পরে আমার ভেতরে মারাত্মক শূন্যতা এবং অসহায়ত্ব তৈরি হয়েছিল। তো এটা শুনে হেনা আরো বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, মানে কষ্টের পরে খালি কষ্টই, ভালো কিছু নাই। তো হেনার অবস্থা খারাপ হয়ে যায়, আর তখন শিক্ষক হেনার দিকে তাকিয়ে বলে তুমি কি ঠিক আছো হেনা? তো হেনা কিছু মুহূর্তে ভাবে, তবে হেনা মেয়েটার আমি বিশ্বাস পাই না, ও সিরিয়াস মুভমেন্টও খালি ওর ইন্টিমেটের চিন্তা আসে, এটা টেনশনের ব্যাপার। চিন্তা করো হেনার মতো একটা মেয়ে তোমার বউ, তার বাকিটুকু আর না বললাম ইতিহাস। তো যাই হোক, হেনার পর বলে স্যার আমি এখন আপনার কথা বুঝতে পেরেছি, আসলে এই মিউজিক এমনই হওয়া উচিত যেটা সরাসরি হৃদয় গিয়ে স্পর্শ করে এবং অনুভূতি জাগায়। আর তারপর সে পিয়ানোর দিকে এগিয়ে বলে আমি জানতাম না আপনার ছেলের ব্যাপারে, কিন্তু তারপরও এই মিউজিক যখন আমি শুনেছি আমি অনুভব করেছি যেটা একটা বেদনার মিউজিক, আসলে এইটাই আসল মিউজিক, যেটা কোনো কিছু না বলেও মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায়। তো এই কথা শুনে শিক্ষক একটু হাসেন এবং মনে মনে বলেন এই শালি হেনা, আমি ট্রেনের চাক্কা, পামে ফুলি না। তো যাই হোক, তারপরও মুখ দিয়ে বলে প্রশংসার জন্য ধন্যবাদ হেনা, তবে সত্যি বলতে এটা শুনে আমি খুব খুশি হচ্ছি না, কারণ তোমার পারফরমেন্স তো ভালো না। তো হেনা তখন ধীরে মাথা নিচু করে না, আর তারপর ভাঙা গলায় বলে স্যার আমার এখন উপলব্ধি হয়েছে যে আমি কখনো হয়তো এমন কিছু তৈরি করতে পারবো না, আর মিউজিক হয়তো আমার জন্য নয়, কারণ আমি এমন কোনো মিউজিক তৈরি করতে পারবো না যেটা মানুষ অনুভব করতে পারে। তো শিক্ষক তখন সঙ্গে সঙ্গে বলে আরে ব্যাপারটা এমনও নয়, কিন্তু হেনা তখন তার মাঝখানেই আবার বলে ওঠে না স্যার এটা সত্যি আমার পক্ষে সম্ভব না, আমি বুঝতে পেরেছি যে আমার দ্বারা অন্তত আর যাই হোক মিউজিক সম্ভব না। আর এনিওয়ে স্যার, আপনার কাছ থেকে মিউজিক শেখা আমার জন্য গর্বের বিষয় ছিল, আমি মিউজিক শিখি বা না শিখি আপনার সাথে ভবিষ্যতে যোগাযোগ থাকবে। তো হেনার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে মিউজিক, লিরিক্স এবং এই পুরো সফরটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এবং জাস্টিনের বলা কথাগুলো তার হৃদয়ে বিঁধেছিল যে তুমি নিজে থেকে কিছু লিখো না কেন, আর সেই শব্দগুলো তার মাথায় বারবার ঘুরছিল। তো যাই হোক, হেনা যখন ঘুরে দরজার দিকে এগোতে থাকে তখনই আমাদের স্যারের মনে হয় শালার এই মেয়া যদি চলে যায় তাহলে মাসিক যে টিউশন পাইতাম 500 টাকা সেটা পাবো না। তো এই জন্য স্যার করে কি পেছন থেকে হেনাকে ডাক দেয় যে হেনা থামো, কিন্তু হেনা থামে না। কিন্তু এরপর আবারও স্যার বলে হেনা থামো, তুমি এভাবে যেতে পারো না। তো কিছু সেকেন্ড পর হেনা ঘুরে এবং ওর মুখে উদাসীনতার সাথে গভীরতাও ছিল, এবং ধীরে ধীরে জিজ্ঞাসা করে স্যার আপনার কি কষ্ট হয় না? শিক্ষক তখন মনে মনে বলে শালি কষ্ট তো হয় যখন তোরা মাস গেলে টাইম মতো বেতন দাস না। আর তার সাথে এটাও বলে কোন বিষয়ে আমার কষ্ট হবে? হেনা তখন বলে নিজের কষ্টকে বারবার মনে করতে, মানুষের সামনে নিজের কষ্টকে দেখাতে, খোলা বয়ের মতো সবকিছু সামনে রেখে দিতে। তো কিছুক্ষণের জন্য ঘর নীরবতা ছুঁয়ে যায়, আর তারপর শিক্ষক ভালোবাসা এবং ধৈর্যের সাথে বোঝায় দেখো নিজের ফিলিংস শেয়ার করতে কষ্ট হওয়া উচিত নয়, আর সবকিছু এই বিষয়ের উপর নির্ভর করে যে তুমি কার সাথে নিজের ফিলিংস শেয়ার করছো। যদি সামনের মানুষটি তোমাকে বোঝার মতো হয়, তোমাকে জানার মতো হয়, তোমার ভাবনাগুলোকে অনুভব করার মতো হয়, তোমার কষ্টগুলোকে শেয়ার করার মতো হয়, তবে তখনই তোমার নিজের কষ্টের ব্যাপারটা বা ওপেন বুক হলে তোমার কষ্টকে তারা কমিয়ে দিবে। তো হেনা তখন ধীরে মাথা নিচু করে না, তারপরে বলে আমার সাথে এমনটা কখনো হয়নি, আমি যখনই কাউকে কিছু বলেছি প্রতিবারই উল্টো খারাপ হয়েছে। তো শিক্ষক তখন আরো বোঝায় দেখো তাহলে সব জায়গায় সেই মানুষদের সাথে কথা বলো যারা তোমাকে ভুল বোঝে না, যারা তোমাকে দেখে খুশি হয়, যারা তোমাকে সত্যিই ভালোবাসে এবং তোমার কথা সত্যিই চিন্তা করে। আর তারপর শিক্ষক আরো হেসে বলে তোমার জীবনে অবশ্যই তেমন কেউ রয়েছে হেনা, তাই না, যার উপর তুমি ভরসা করতে পারো। তো এই কথা শুনেই হেনা শান্ত হয়ে যায় এবং তার চোখে অস্বস্তি ফিল হয়, এবং তারপর আবার মুখে একটা হালকা হাসিও ফুটে ওঠে।
ওঠে। আর ঠিক ওই মুহূর্তে তার মনে পড়ে গ্যারেটের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, অর্গাজম প্লাস মনে করো রাশিয়া ইউক্রেন সব মনে পড়তে থাকে, ওর হাসি, বাসা, ভরসা, ভালোবাসা। আর তখন হেনার উপলব্ধি করা শুরু করে যে সত্যিই তো আমার জীবনে কেউ আছে, সেটা হচ্ছে গ্যারেট, যে আমাকে বলছে। তো হেনা তখন বলে ঠিক আছে স্যার, আমি আপনার সাথে মিউজিক ক্লাস করবো, কিন্তু এখন আমাকে কারোর সাথে দেখা করতে হবে। তো এদিকে আমাদের স্যারও খুব খুশি হয়ে যাক, মাস গেলে 500 টাকা আবার পাবো। তো যাই হোক, বাইরে এসে সে গ্যারেটকে কল দেওয়ার কথা ভাবে, বাট তখনই ওর ফোনে একটা ভয়েস মেসেজ আসে, যেটা চেক করলে দেখতে পায় এটা গ্যারেটের মেসেজ। তো হেনা সেটা প্লে করে, তো গ্যারেটের আওয়াজে শোনা যায়, হেই হেনা, তুমি কেমন আছো, তুমি ঠিক আছো তো? আমি তোমার কথা খুব চিন্তা করছি, আমার কি কোনো ভুল হয়েছে? তুমি আর ফোন তুলছো না কেন? আমি তো কোনো কিছুই ভালো মতো করতে পারছি না। আর তুমি তোমার কোচ, তুমি যদি এখানে হতে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি ফ্রি হয়ে প্লিজ চলে আসো, যেখানেই থাকো, আমি ভালো পারফরমেন্স করতে পারছি না। তো গ্যারেটের আওয়াজ শুনে হেনার চোখে জল ভরে আসে এবং সে অনুভব করে সত্যি সত্যি কেউ আছে যে মন থেকে তার পরোয়া করে। আবার এরই মাঝে ওদিকে দেখা যায় স্টেডিয়ামে কিন্তু গ্যারেটরা 2 গোল খেয়ে বসে রয়েছে এবং ডিলেনি মানে ওই প্রতিপক্ষ গ্রুপের যে ক্যাপ্টেন, সে গ্যারেটের সামনে আবার আসে এবং জলও ধাক্কা মেরে বলে, কি হলো বেটা, শুনেছি তোর বাবা অনেক বড় হকি প্লেয়ার ছিল, সে কি তোকে ভালো মতো হকি খেলা শেখায়নি? তো পুরো স্টেডিয়ামে বসা মানুষ অবাক হচ্ছিল যে গ্যারেট হচ্ছে সবসময় মাঠের বিপজ্জনক একটা খেলোয়াড়, সে তাদের নিজেদের মাঠে এরকম কেন খেলছে এবং আবল তাবল কেন খেলছে। তো গ্যারেটের আসলে হয়েছেটা কি? গ্যারেটের কি গ্যাস্ট্রিক হয়েছে, পেট খারাপ? তো যাই হোক, ম্যাচ চলাকালীন এরপর আরেকটা ঘটনা ঘটে। ডিলেনে করে কি, গ্যারেটের টিমের একটা ছেলে, যার নাম হচ্ছে হক্স, ওকে খুব খারাপভাবে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো বাসি বিজয়টির কারণে ম্যাচ থামিয়ে দেওয়া হয়, সব খেলোয়াড়রা ব্রেকে চলে যায় এবং দেখে মনে হচ্ছিল হয়তো হক্সের চোখে একটু আঘাত লেগেছে। আর তখনই কোচ আসেন এবং তিনি হক্সকে বিশ্রাম নেওয়ার জন্য পরামর্শ দেন এবং টিমে নতুন একটা খেলোয়াড়কে সামিল করা হয়, যার নাম ছিল রজার্স। তো এখন হক্সের জায়গায় রজার্স খেলবে। আর এইদিকে ডিন এবং বাকি খেলোয়াড়রা বসে প্রতিপক্ষের যে ক্যাপ্টেন ডিলেনের বিরুদ্ধে রণনীতি বা কিভাবে খেলবে সেটার চেষ্টা করছিল। আর তখনই জন বা আমাদের লোগান বলে ওঠে, আরে ইয়ার, হক্সের চোট পাওয়ার আগেও তো আমরা মার খাচ্ছিলাম, আমরা সবাই জানি যে আসল সমস্যাটা কি। আসল সমস্যা তো আমাদের নিজেদেরই ঠিক নাই, ফ্রন্টলাইন ঠিক নাই। তো গ্যারেট তখন সঙ্গে সঙ্গে রেগে যায় এবং বলে, কি রে লগান, তুই কি আমার কথা বলছিস? তুই তো নিজের সীমার মধ্যে থাক। এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়, তুই তো করে বাতে থাকে। এবং সত্যি বলতে এখানে লোগান কিন্তু ভুল ছিল না, ঠিকই বলছে, কারণ গ্যারেটের এই সময় রাগ, মানসিক চাপ এবং চিন্তায় সে এতটাই জড়িয়ে পড়ছিল যে খেলার মাঠে সে সঠিকভাবে পারফরমেন্স করতে পারছিল না। বাট লোগান তখন প্রায় কেঁদে ওকে বোঝায়, গ্যারেট তুই কি দেখতে পাচ্ছিস না আমরা সবাই একই টিম, তোকে শুধুমাত্র একাতর রাগের সাথে খেলতে হবে না, 5 দিবি টাইম মতো, পাগলের মতো কোন দিকে মনোযোগ দিয়ে রেখেছে সেভাবে খেলা যায় নাকি? কিন্তু এতে গ্যারেটের রাগ কেমন আরো রেগে যায় এবং দাঁত কিরমির করে বলে, ওই ডিলেনের বিচে আমি গলিয়ে দেবো এখন খেলতে গিয়ে, মানে ওই প্রতিপক্ষের ক্যাপ্টেনের কথা বলছে। আর এরপর সে রেগে উঠে অন্য একটা রুমে চলে যায় হালকা ঠান্ডা হওয়ার জন্য। আর ওইদিকে ওই সময় হেনা আবার স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিল এবং এদিক ওদিক তাকাতে তাকাতে সে ওই রুমের কাছে পৌঁছায় যেখানে গ্যারেট একা বসেছিল। তো হেনা ভেতরে আসে আর গ্যারেট তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ে। তো গ্যারেট তখন বলে, হেনা তোমার কি কিছু হয়েছিল, তোমার কিছু হয়েছে, তুমি কোথায় ছিলে? হেনা তখন বলে, আরে আমি সরি, আসলে আমি একটা জিনিসে আটকে গিয়েছিলাম, আমি গিয়েছিলাম টয়লেটে, গিয়ে দেখি যে পানি নেই, তো পানি আসতে আসতে অনেক লেট হয়েছে, কারণ আমার আসতে একটু দেরি হয়েছে। তো গ্যারেট তখন বলে, ওই কথা, আমি ভাবছিলাম কার না কার বিছানায় ছিলাম। তো যাই হোক, এরপর গ্যারেট বুঝিয়ে বলে, প্লিজ পরের বার তুমি এমন আর করো না, একটা অন্তত মেসেজ দিয়ে রেখো যে আমি টয়লেটে আছি, পানি নেই, কারণ আমি তো খুব চিন্তায় ছিলাম, কারণ তোমাকে দিয়ে তো ভরসা নেই। বাট হেনা তখন জিজ্ঞাসা করে, এগুলো বাদ দাও, তোমার খেলা কেমন চলছে? গ্যারেট তখন হতাশ হয়ে বলে, আরে কি বলবো, খুব খারাপ চলছে, আমি তো একটা বোকাচোদার মতো ভুল করেই চলেছে, নিজের টিমকেও সামলাতে পারছি না, আবার ওইদিকে প্রতিপক্ষের যে ক্যাপ্টেন সেও মনে করে যে আমাকে মানসিক চাপ সৃষ্টি করে রেখেছে। আর এইমাত্র আমার বন্ধু লোগানের সাথে আমার ঝগড়া হয়ে গেল। বাট হেনা তখন শান্ত করে এবং বোঝায়, মানসিক চাপ ছেড়ে দাও, শুধুমাত্র খেলার উপর মনোযোগ দাও। তো এই কথার পরেই আমাদের গ্যারেট কিছুটা রিল্যাক্স অনুভব করে। তো এই জন্য তোমাদের সবাই লাইফে একটা করে হেনা দরকার, তবে ক্যারেক্টার হেনার মতো হওয়া যাবে না, তাহলে আরো ডিপ্রেসড হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমাদের গ্যারেট বলে, ওই ডিলেনি হালার পর আমার পেছনে লেগে রয়েছে, ও খুবই নিম্নমানের একজন মানুষ, খালি আমাকে চেজিং করছে, গালিগালাজ মারছে। তো ডিলেনির নাম শুনেই তো হেনার মুখের রং বদলে যায় এবং ওর পুরনো ক্ষত আবার তাজা হয়ে যায়। আর গ্যারেট তখন সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, কি হলো, তোমার কি আবার অর্গাজমের প্যারা উঠছে, কি হয়েছে তোমার, তুমি কি ঠিক আছো? তো হেনা তখন গ্যারেটের হাত ধরে এবং হালকা হাসি নিয়ে বলে, আরে না, আমি ঠিক আছি, তুমি কি মনে করো আমি কি কথায় কথায় খালি ইন্টিমেটের চিন্তা করি, আমার পুরা ঠিক আছে। মানে যদিও হেনার ভেতরে ঝড় চলছিল, কিন্তু তারপরেও সে গ্যারেটকে কিছুই বুঝতে দেয় না, মানে হেনা ম্যাচুইড হয়েছে এতদিনে। তো যাই হোক, এখন সময় হয়ে গিয়েছে মাঠে ফেরত যাওয়ার। তো গ্যারেট যখনই বাইরে যেতে উদ্যত হয়, হেনা তাকে থামায় এবং শক্ত করে জড়িয়ে ধরার ঠিক ওই সময় দূরে দাঁড়িয়ে ডিলেনে কিন্তু এই সবকিছু দেখে ফেলে, মানে ওই ভিলেন, আর তার নজর সরাসরি হেনা এবং গ্যারেটের উপর আটকে যায়। তো যাই হোক, ম্যাচ আবারও শুরু হয় এবং গ্যারেট হকি নিয়ে এগিয়ে যায়, কিন্তু ডিলেনি আবারও ওকে ফেলে দেয় এবং পুরো স্টেডিয়াম অবাক হয়ে যায়, ভাবতে থাকে যে গ্যারেটের সাথে কি হচ্ছে, গ্যারেট কি সকালে খায়নি নাকি হাত মেরে এসেছে, ও শক্তি পাচ্ছে না কেন? বাট তখনই লোগানোর কাছে আসে এবং হাত বাড়িয়ে দিয়ে তোলে এবং বলে, তুই ঠিক আছিস তো, আজ কিন্তু ওই শালাকে ছাড়া যাবে না। গ্যারেট তখন বলে, ঠিক আছে। তো পুরোটাই ম্যাচ শুরু হয়, ম্যাচ অনেক বেশি গতিশীল হয়ে যায়, দুই দলই তাদের পুরো শক্তি নিয়ে খেলছিল, স্টেডিয়ামের পরিবেশ বেশ উত্তপ্ত হয়ে যায়। তবে এইবার যখন ডিলেনি সামনে আসে, গ্যারেট তো পুরো প্রস্তুত, সে দ্রুততার সাথে এগিয়ে যায় এবং চমৎকার একটা মুভ করে গোল করে দেয় এবং পুরো স্টেডিয়াম খুশিতে গর্জে ওঠে, মানে 3-1 গোল হলো এবং খেলোয়াড়রা আনন্দে লাফিয়ে ওঠে। টিমের খেলোয়াড়রা দৌড়ে গ্যারেটের কাছে আসে আর এখন মনে হচ্ছিল খেলার মোড় ঘুরে গিয়েছে, গ্যারেট তার পুরনো ফর্মে
টিমে ফিরে এসেছে। কিন্তু তখনই গ্যারেটের টিমের বাকি খেলোয়াড়রা ওই ভিলেন ডিলেনিকে খেপাতে শুরু করে যে গাব গাছে মাছি ডিলেনি নাই বিছি। তো এই কথা শুনে ডিলেনি তো রেগে যায়, কিন্তু ডিলেনিকে খেপে সবাই হাসতে শুরু করে। এরপর কাহিনী আরো দুটো ভিন্ন পথে এগিয়ে চলে। এক সাইড ছিল অ্যালির, অন্য সাইড ছিল গ্যারেটের। তো যাই হোক, ওইদিকে আমরা দেখতে পাই অ্যালি তো জোয়ানার সাথে শুট শেষ করে ফিরে আসে, আর তারপর তারা দুজনে রুমে বসে একা কথা বলছিল। তো হ্যালি তখন বলে যে আপনার সাথে কাজ করে আমার খুব নিজেকে কুল মনে হচ্ছে, সত্যি অনেক মজা পেয়েছি। তো জোয়ানাও তখন হাসতে হাসতে বলে হ্যাঁ রে, মজা তো আমারও আসছে, কিন্তু আমার লাভ লাইফ পুরোপুরি বরবাদ। তো এই কথা শুনে অ্যালিও পুরো হেসে ফেলে এবং দুঃখের সাথে বলে আমার প্রেমের লাইফ অনেক খারাপ। তো আমি এখানে মনে করছিলাম হয়তো আমরা একটা লেসবিয়ান টাইপ কিছু দেখবো, কিন্তু এরপরে সিন ঘুরে যায়, আমরা দেখতে পাই অ্যালি করে কি মন খুলে জোয়ানাকে সব বলতে শুরু করে। সে বলে তার 3 বছরের সম্পর্ক ডেভিসের সঙ্গে ব্রেকআপ হয়েছে, তারপর সে অন্য একটা ছেলের সঙ্গে 1 মাস ধরে খালি বিছানায় কাটিয়েছে। তো জোয়ানার কথা মনোযোগ দিয়ে শুনে এবং ওকে বোঝায় জীবনে এমন একটা জিনিস, জীবনে এই ধরনের জিনিস চলতেই থাকবে, আর চলো আমরা বারে যাই, একটু মালটাল খাই, ভালো লাগবে। তো সেখানে অ্যালির দেখা হয় কাউন্টারে দাঁড়িয়ে থাকে একটা ছেলের সঙ্গে, খুব হ্যান্ডসাম। দুজনে জাস্ট হাই হ্যালো করে, নর্মালি বারে গেলে যেটা হয় আর কি। আর তারপর অ্যালি ফিরে এসে জোয়ানার পাশে বসে। তো জোয়ানা জিজ্ঞাসা করে যে ছেলেটার সাথে তুমি এইমাত্র কথা বললে, ওকে কতদিন ধরে ছিল? অ্যালি জবাব দেয় এখানে আসে পড়ে 1 মিনিট। তো জোয়ানা ভেবে বলে তাহলে তুমি এক কাজ করো, আর ব্রেকআপের পরে যে ছেলের সাথে ছিলে তার সাথে কতদিন? অ্যালি বলে 1 মাসের একটু বেশি হবে। তো জোয়ানা তখন বলে তাহলে তো তুমি ওই 1 মাস ওর সাথে ইমোশনালি একটু হলেও জড়িয়ে পড়েছো, ওর উপর তোমার কাছে এক্সপেকটেশন চলে এসেছে। তো তোমাকে আমি একটা বুদ্ধি দেই, তুমি যদি পেরেশানি থেকে বেরোতে চাও, কাউন্টারে 1 মিনিট আগে যে ছেলেটাকে দেখেছো ওর কাছে যাও। আমার কাছে মনে হয় ছেলেটা তোমার জন্য পারফেক্ট হবে। ওর সাথে কিছুটা সময় কাটাও, তোমার মানসিক চাপ কিছুটা কমে যাবে, কারণ ওকে তুমি চেও না, যাও না, পুরোপুরি নিউ সম্পর্ক, একবার নতুন একটা ফিল পাবে এবং কোনো কমিটমেন্ট নেও নাই, তো ওর সাথে তুমি মজা পাবে। তো এরপর জোয়ানা করে গিয়ে সেই ছেলেটাকে ডাকে এবং মজার ছেলে বলে আমার বান্ধবী অ্যালি তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, কিন্তু একটা শর্ত রয়েছে, তুমি তার নাম্বার নিতে পারবে না, ইনস্টাগ্রাম নিতে পারবে না, তাকে তার ব্যক্তিগত ব্যাপারে কোনো জিজ্ঞেস করতে পারবে না, জাস্ট খালি মজা নেবে। চিন্তা করো, এরকম একটা অফার আমরা কেন পাই না? না মানে তোমরা কেন পাও না আর কি, আমি তো ভালো মানুষ। তো ছেলেটি তখন হেসে জবাব দেয় কি ম্যাগনা চাইতেই তো সুনামি। কিন্তু ঠিক ওই সময় অন্যদিকে স্টেডিয়ামের পরিবেশ পুরোপুরি বদলে গিয়েছে। ম্যাচ একবারে ফেস অফে পৌঁছে গিয়েছে, শেষ কয় মিনিট, গোল প্রায় সমান সমান। আর তখন ডিলেনির নজর পড়ে হেনার উপরে, মানে দুজনেরই সমান গোল। তো হেনা দূরে বসেছিল এবং ওকে ভিডিও দেখাচ্ছিল। তো ডিলেনি এরপর গ্যারেটের দিকে তাকিয়ে হাসে এবং বলে হ্যাঁ সবাই তোর ব্যাপারে ঠিকই বলে, তোর সাথে খেলে মজা আসছে। আর গ্যারেটও জবাব দেয় হ্যাঁ তোর সাথে খেলে তো আমি আরো বেশি মজা পাচ্ছি এখন। বাট এরপরে ডিলেনি এমন একটা কথা বলে যেটা শুনে গ্যারেট ঠিক থাকতে পারে না, মানে হেনার ব্যাপারে বলে যে তুই তো খালি সেকেন্ড হ্যান্ড জিনিস ইউজ করিস, খাওয়া মাল খাস, এবং এত জঘন্যভাবে কথা বলে যে গ্যারেটের তো মাথা নষ্ট হয়ে যায় এবং তার রাগ ফেটে পড়ে এবং নিজের হকি স্টিক ছুঁড়ে ফেলে দিয়ে সরাসরি ডিলেনকে খেলাতে থাকে। পুরো স্টেডিয়াম তো স্তব্ধ হয়ে যায়। মানে এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছিল 2006 সালে একবারে ফাইনালে, ফ্রান্স ইতালির ফাইনালে। জিনেদিন জিদানকে বলেছিল তোর মায়ে একটা কলগাল, এই কথা জিদানকে বলে, জিদান করে কি ওকে মেরে দেয়। জিনেদিন জিদান লাল কার্ড খায়, আর এই কারণে ফ্রান্স ওইবার একটা ওয়ার্ল্ড কাপ মিস করে। আজ পর্যন্ত ফ্রান্স ওয়ার্ল্ড কাপ আর পায়নি, এবং খেলা এগুলো কিন্তু একটা কমন জিনিস। তো যাই হোক, সবাই তখন ওদের দুজনকে আলাদা করার চেষ্টা করে। তো এখানে আমাদের লোগান বলে ছেড়ে দে গ্যারেট, এবার তো থাম। কিন্তু গ্যারেটের রাগ কম ছিল না, আর দূর থেকে হেনা দাঁড়িয়ে এগুলো দেখছিল এবং বুঝতে পারছিল এই সবকিছু তো আমার জন্য হচ্ছে, এবং সে আরো প্যানিক হয়ে যায়। আর তারপর কোচ এসে গ্যারেটকে সেখান থেকে বাইরে নিয়ে যায়। কোচ তো পুরোপুরি রেগে রয়েছে এবং গ্যারেটকে বকাঝকা করে, তুমি কি তোমার ক্যারিয়ার নিয়ে একদমই সিরিয়াস নও? তোমার কাছ থেকে এই ধরনের আচরণ আমি মোটেও আশা করি না। এবং তারপর তিনি জানান যে এই পুরো টুর্নামেন্টের আগামী 4 ম্যাচের জন্য তোমাকে আমি সাসপেন্ড করছি। এটা শুনতেই গ্যারেটের তো মন ভেঙে যায়, আর তারপর সে চুপচাপ নিজের জ্যাকেট হাতে নিয়ে তার মধ্যে নিজের নাম দেখতে থাকে। আর এরপর সে স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে আসে এবং সিঁড়িতে তার বাবার সঙ্গে দেখা হয়, আর তিনি তাকে বোঝান তুমি ভালো খেলেছো। কিন্তু গ্যারেট উদাস হয়ে বলে আমি তো সাসপেন্ডও হয়েছে আগামী 4 ম্যাচের জন্য। তো বাবা তখন বলে সমস্যা নেই, তোমার কোচের সঙ্গে আমি কথা বলবো, কেউ কিছু করতে পারবে না যতক্ষণ না তোমার নামের সাথে আমার সারনেম রয়েছে। মনে করো আমার নাম হচ্ছে মফিজউদ্দিন, তাহলে আমার ছেলের নাম হচ্ছে কফিজউদ্দিন, মনে করো সারনেম বলে উদ্দিনকেই মূলত, তো কেউ কিছু করতে পারবে না। কিন্তু এই কথা শুনে গ্যারেটের খারাপ লাগে, বলে আমি আপনার দয়া চাই না। তো দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং তর্ক এতটাই বেড়ে যায় যে গ্যারেট রেগে বলেই দেয় যে এখন থেকে আপনি আর কখনো আমার খেলা দেখতে আসবেন না, আমাকে কল করবেন না, আমাকে মেসেজ করবেন না, এখান থেকে চলে যান। আর ওইদিকে বাইরে পার্কিং এ হেনা অর্জুন অপেক্ষা করছিল, আর গ্যারেট আসতেই ওকে অত্যন্ত রাগান্বিত দেখাচ্ছিল। তো হেনা তখন জিজ্ঞাসা করে তুমি ওকে কেন মারলে? গ্যারেট তখন বলে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। বাট হেনা আবার জিজ্ঞাসা করে না গ্যারেট অন্তত আমাকে বলো। বাট গ্যারেট তখন বলে তুমি আমার সঙ্গে মিথ্যা বলেছিলে, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি ঠিক আছো কিনা, তোমার কি হয়েছে, তুমি বলেছিলে সবকিছু ঠিক আছে। তো হেনা তখন বোঝানোর চেষ্টা করে, বাট গ্যারেট বলে তুমি কখনো আমাকে বলেনি যে এই হারামজাদাই ওই শয়তানটা, এবং তুমি আমার জন্য শুধুমাত্র এখানে এসেছো যে ও ওখানে রয়েছে এটা জানা সত্ত্বেও। আমি তোমার মানসিক অবস্থা নিয়ে টেনশন করি, তুমি কেন এখানে আসলে? মানে ভাই সিরিয়াসলি। তো এইখানে তাদের ব্যাপারটা ধীরে ধীরে তর্ক রূপ নেয়। আর তারপর গ্যারেট বলে ওই ডিলেনি তোমার ব্যাপারে কত নোংরা কথা বলেছে জানো? হেনা তখন বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তবে তারপরও ওই ম্যাচের মধ্যে ওকে তোমার মারা উচিত হয়নি, ম্যাচের বাইরে শোর পেছন দিয়ে তুমি হকি স্টিক দিয়ে দিতে। তবে এরপর হেনা করে কি প্রথমবারের মতো নিজের মনের কষ্টের কথা মন খুলে বলে। সে জানায় যে অতীতের ওই ঘটনাটি তার এবং তার পরিবারের জীবন বদলে দিয়েছিল, আর আমি চাই না আমার কারণে তোমার জীবন এটার প্রভাব পড়ুক। তো এই কথায় গ্যারেট আবারও ভেঙে পড়তে শুরু করে এবং তার কাছে মনে হয় যে আসলে কথায় কথায় আমি হাত উঠায় মারামারি করি, ব্রেন কন্ট্রোল করতে পারি না, তাহলে কি
আমি আমার বাবার মতো হচ্ছে, আমার বাবাও তো খালি এরকম মারামারি করতো, মাকে মারতো, আমাকে মারতো, আবার বাইরেও মারামারি করতো। তো আমি কি আবার আমার বাবার মতো হয়ে যাবো যেহেতু আমার বাবার রক্ত আমার ভেতরে রয়েছে? মানে ওভার থিঙ্কিং কত প্রকার কি কি ভাই, এদের কাছ থেকে শিখো। তো হেনা তখন সঙ্গে সঙ্গে বলে তুমি কিন্তু এত ভেবো না। বাট গ্যারেট তো এখন নিজেই নিজের মনের ভেতর লড়াই করছিল এবং শেষ পর্যন্ত গ্যারেট বলেই দেয় আমি হয়তো তোমার জন্য সঠিক মানুষ নই। আর এরপর গাড়িতে গিয়ে বসে ওখান থেকে চলে যায়। মানে সিরিয়াসলি ভাই, মানে অতিরিক্ত ন্যাকামি ভাই। তো যাই হোক, এরপর হেনা রাস্তায় একাই দাঁড়িয়ে থাকে, চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, সে পুরোপুরি ভেঙে পড়েছে। আর ওইদিকে আমরা দেখতে পাই অ্যালি, সে অজানা ছেলেদের সাথে বসেছিল আর দুজনে কথা বলছিল, হাসছিল, মজা করছিল। তো অ্যালি তখন জানায় যে আমার তো ব্রেকআপ হয়ে গিয়েছে, কারণ আমার মন ভালো নেই। তো ছেলেটি বলে সমস্যা নেই মেহু না। তো কিছুক্ষণ পরে অ্যালি ফিরে আসে জোয়ানার কাছে, আর জোয়ানা তখন তাকে খুশি দেখে হাসে। কিন্তু ওই সময় অন্যদিকে আমরা দেখতে পাই গ্যারেট নিজের রুমে পৌঁছে গিয়েছিল আর সেখানে লোগান আগে থেকে উপস্থিত ছিল। তো গ্যারেট ধীরে ধীরে বলে আমি 4 ম্যাচের জন্য তো বাইরে চলে গিয়েছি। তো লোগান তখন বলে কি বলিস, আমাদের তো এটা জানানো হয়নি, তোর সাথে হচ্ছেটা কি ভাই, তুই কি করছিস, ইদানিং বাবা টাবা খাওয়া ধরছিস নাকি? বাট গ্যারেট বলে আরে না, বাবা টাবা খাই নাই, জাস্ট আমি সারা জীবন চেয়েছিলাম যে জীবনে কমিটমেন্টে যাবো না, প্রেম করবো না, কিন্তু আমি হুদায় একটা প্রেমে গিয়েছিলাম, তার জন্য এই অবস্থা। মানে এটা আমি বানিয়ে বলছি। তোমাদের মনে আছে সিরিজের প্রথমে গ্যারেট কোন টাইপ ছেলে ছিল, কিন্তু প্রেম আসার পরে মাথার যত টেনশন বানিয়ে নিয়েছে। তো যাই হোক, গ্যারেট বলে আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তো লোগান কিছুক্ষণ ওর দিকে তাকায় আর তারপর সব সময়ের মতো গ্যারেটের সিদ্ধান্তের দিকে সম্মান জেনে ওখান থেকে চলে যায়। আর এদিকে হেনা তার নিজের রুমে একা বসেছিল, তার চোখ পুরো লাল হয়ে গিয়েছে, কিন্তু সে গাঁজা খেয়েছে কিনা এটা আমরা জানি না, কিন্তু তারপর সে কাঁদছিল, হয়তো কাদার জন্য লাল হয়েছে। আর তখনই দরজা খোলে এবং দেখা যায় এলি ভেতরে এসেছে। তো এলি কিছু ওকে বলে না, বাট হেনাকে কেন্দ্রেতে দেখে জড়িয়ে ধরে। আর এটা দেখে হেনাও নিজেকে সামনে রাখতে পারে না, সেও এলিকে জড়িয়ে ধরে ঠুকরে ঠুকরে কাঁদতে শুরু করে। আর এখানেই 7 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, আমি জানি না তোমাদের কাছে কেমন লেগেছে এপিসোড। বোরিং হলো, আমি চেষ্টা করেছি মজা টজা দেওয়ার জন্য, দুষ্টিমি করে গাউজারি করে যাই ভয়ক করেছি এবং শুধুমাত্র তোমাদের কথা আমি সিরিজটা নিজের ভয়েসে করলাম। আরেকটা ব্যাপার, আমি ভিডিও লাস্টে একটা ক্লিপ দিচ্ছি, এই ক্লিপটা দিচ্ছি হচ্ছে তোমরা যারা স্টোরি পছন্দ করো। সিরিয়াসলি গেমিং মার্কেট কিন্তু অনেক বড় একটা মার্কেট, পুরো ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশে তো পিসি গেম আর ওরকম নেই বা পিসি গেম ওরকম খেলা হয় না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু সিনেমা যেমন অনেক দামি জিনিস, অনেক কাহিনী থেকে সুন্দর, পিসি গেমসও কিন্তু এরকম। পিসি গেমস তুমি ধরো এই যে আমরা যে সিরিজটা দেখলাম, এটা যদি গেম হতো, এটার মধ্যে তোমাকে খেলতে হতো ধরো হেনার চরিত্রে বা গ্যারেটের চরিত্রে, তুমি কি ডিসিশন নেবে সেই হিসেবে তোমার গেমের কাহিনী হতো। তো পিসি গেমস গুলো কিন্তু মারাত্মক টুইস্টে ভরা এবং মারাত্মক অ্যাকশনে ভরা এবং অনেক কাহিনী থাকে, এখানে সেক্সুয়াল ব্যাপারও থাকে, কমেডিও থাকে, সব ধরনের ব্যাপার থাকে এবং অনেক ভয়ঙ্কর ব্যাপারও থাকে। তো আমার খুব শখ সিরিয়াসলি, মানে 2009 সালের দিকে আমি মূলত পিসি গেমার ছিলাম। 9 সাল থেকে 14 সাল পর্যন্ত টানা পিসি গেম খেলতাম, কিন্তু তখন ইউটিউব ছিল না, তখন আমি ফ্রিল্যান্সিং করতাম ওডেস্কে, যেটার নাম এখন আপওয়ার্ক। তো এখন আমার মোটামুটি রিটায়ারমেন্টের টাইম চলে এসেছে, আমার এখন শখ পূরণ করতে মনে হচ্ছে অনেক কিছুই। তো আমার শখ, আমি পিসি গেমসে যাবো। এবং আমার একটা রিকোয়েস্ট, তোমরা যে কয়জন র্যান্ডম ভিডিও চ্যানেল আছো, ধরো তোমরা 50,000 জন আছো বা 20,000 জন আছো, তোমরা অন্তত আমাকে সাপোর্ট করো। সাইবেস 420 নামে যে চ্যানেলটা রয়েছে, সেখানে আমরা 10টা ভিডিও দেবো হচ্ছে কোরিয়ান থ্রিলার, আর এর বাইরে আমি গেমিং ভিডিওগুলো দেবো এবং সাথে 4-5 ঘন্টা তোমাদের সাথে আমি স্ট্রিম করব। তো আমার যে তোমার ডিসকর্ড লিঙ্ক, যাদের ডিসকর্ড আছে তারা সেই ডিসকর্ড লিঙ্কে অ্যাড হতে পারো। এরই সাথে আমার যে ইনস্টাগ্রাম, আমাকে ফিজিক্যালি দেখলে তোমাদের ভালো লাগবে না, তোমরা মনে করো আমাকে হয়তো আমি অনেক মোটা কাটা বা অনেক হ্যান্ডসাম একটা লোক, মানে ভয়েস শুনে, কিন্তু আমার বয়স 35 হলেও আমি মূলত ডায়েট করে নিজেকে স্লিম রাখি। তো এই জন্য আমার ভয়েসের সাথে আমাকে তুমি যখন দেখবে মনে হবে যে না এটা সেম লোক না। তো এই জন্য আমি মূলত ফেসবুক, ইনস্টাগ্রাম শেয়ার করি। তবে ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার ইনস্টাগ্রামটা শেয়ার করছি, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। তবে প্লিজ কোনো নেগেটিভ কমেন্ট করো না ভাই, কারণ আমার চেহারা যাই হোক, আমি মানুষ হিসেবে খারাপ না। আর গেমিং কিন্তু অবশ্যই সবাই সাপোর্ট করো আমাকে, সিরিয়াসলি। Help you. You'll find nothing there. If you want to survive, you gotta hustle.